Vivekananda Group of Institutions, always guiding you for the brightest future. ফিরে এলাম বিরতির পর, সরাসরি দ্বিতীয় রাউন্ডে চলে যাচ্ছি। বিবেকানন্দ মুখোপাধ্যায় থেকে রাবিশ কুমার, কেউ বাদ নেই। এমনকি আমরা দেখলাম একের পর এক ঘটনা এবং উদ্ধৃতি তুলে আমাদের আলোচনাটা অত্যন্ত সজীব জীবন্ত হয়ে উঠেছে। কিন্তু মুশকিলটা হচ্ছে ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছে, সেই জন্য প্রত্যেকের কাছে যাব দ্বিতীয় রাউন্ডে, কিন্তু আমাকে 1 মিনিটে করতে হবে শেষ। তার কারণ অবশ্যই বক্তারা বলবেন যে 1 মিনিটে কি কিছু বলা যায়, তা সত্ত্বেও আমরা 1 মিনিট প্রত্যেকের দ্বিতীয় রাউন্ডে যাব, কারোর যদি কোনো বক্তব্য থাকে। কুণালদা, এই যে বর্তমানে আমরা কথাবার্তার মধ্যে সোশ্যাল মিডিয়ার একটা জিনিস আমরা দেখছি, যে আমরা সোশ্যাল মিডিয়ার যে বাক স্বাধীনতা বা চিন্তাভাবনার স্বাধীনতাটা আমরা আজকে সেলিব্রেট করছি, সেলিব্রেশন অফ সোশ্যাল মিডিয়ার ইন্ডিপেন্ডেন্স। আমার মনে হয় ঠিক যেভাবে আমাদের প্রিন্ট মিডিয়ার স্বাধীনতাটা ক্ষণস্থায়ী হয়েছিল, টেলিভিশনের স্বাধীনতাটা আরও ক্ষণস্থায়ী হয়েছিল, দুটো অ্যাক্ট আসবে। সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন একটা অ্যাক্ট এনাক্ট করবে যার নাম হচ্ছে GDPR, দ্য ডেটা প্রোটেকশন অ্যাক্ট অফ ইউরোপিয়ান ইউনিয়ন, এবং তার ছত্রছায়ায় ভারতীয় সরকার 2023-24 মধ্যে প্রোটেকশন অফ ডিজিটাল ইনফরমেশন ল এনাক্ট করবে, যার প্রথম কাজটা হবে রাইট টু ইনফরমেশনকে সাপ্রেস করার। এবং যত সহজে আমরা প্রিন্ট মিডিয়াকে নিজের বশবর্তী করেছি, টেলিভিশনকে বশবর্তী করেছি, তার থেকে অনেক সহজে আমাদের দণ্ডমুন্ডের যে কর্তারা, যে সরকার পক্ষরা, তারা আরও অনেক সহজে, আরও অনেক কম সময়ের মধ্যে এই ডিজিটাল মিডিয়াকে নিজেদের শাসনের মধ্যে আনবে। ইট ইজ অনলি আ ম্যাটার অফ টাইম। থ্যাংক ইউ। ধন্যবাদ। চন্দ্রিল ভট্টাচার্য। অনেক বক্তা অনেকের কথা বলেছেন যারা সোশ্যাল মিডিয়ায় অসাধারণ সাংবাদিকতা করছেন, সে কথা সত্যি। কিন্তু ঘটনা হলো এর পাশাপাশি এরকম 2-3 জনের নাম করার পাশাপাশি হয়তো 300টা ক্ষেত্র বলা যায় যেখানে ফেক নিউজ, সরাসরি মিথ্যে খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এবং সঙ্গে সঙ্গে যেটা হয়, এরকমও সমীক্ষা হয়েছে যে সোশ্যাল মিডিয়ায় যে কোনো নেগেটিভ খবর, যে কোনো নেতিবাচক খবরকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়, সঙ্গে সঙ্গে অনেক বেশি লাইক, অনেক বেশি শেয়ার, তাই নিয়ে প্রচুর মন্তব্য এবং অবশ্যই অনেক অপমানজনক মন্তব্য ছড়িয়ে পড়েছে। এই জিনিসটা এত বেশি, আমি বলছি না যে সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু আমি বলছি যে শুধু খবরের দিক থেকে যদি সোশ্যাল মিডিয়ার দিকে তাকানো হয়, তাহলে 2-3 জন অসামান্য ব্যক্তির পাশাপাশি অন্তত 3 থেকে 3,500 অত্যন্ত তঞ্চক খারাপ মানুষ সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে অত্যন্ত বদমতলবে ভুল খবর, মিথ্যে খবর ছড়িয়ে চলেছেন, যেটা হয়তো কর্পোরেট মিডিয়ায় এখনও অতটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, কর্পোরেট মিডিয়া অনেক শয়তান, অনেক ক্ষেত্রে অর্ধসত্য প্রচার করে, কিন্তু এখনও ওইভাবে নির্লজ্জভাবে মিথ্যেকে সত্যি বলে চালাচ্ছে না। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে এখনও আমি কর্পোরেট মিডিয়ার দিকে হেলে থাকাটাকেই বাঞ্ছনীয় বলে মনে করছি। নমস্কার। ধন্যবাদ চন্দ্রিল ভট্টাচার্যকে। দেখুন, একটা ভুল বোঝাবুঝি হলো, সেটা হলো যে বলেছি একটা সিচুয়েশন। আমি বলছি না যে চিরজীবনের জন্য ওরা ভালো কাজ করছে বা ওরা নিরপেক্ষ কাজ করছে। আমি বলেছি যে যখন মেইন মিডিয়াগুলো চুপ হয়েছিল, মানে করোনা পিরিয়ডে, তখন গণশক্তি যে খবরগুলো দিচ্ছিল, তখন সেই খবরগুলোর গ্রহণযোগ্যতা আমাদের কাছে অনেক বেশি ধরা পড়ছিল, কারণ আমাদের অভিজ্ঞতার সাথে রিফ্লেকশন হচ্ছিল। একটা পার্টিকুলার সিচুয়েশন এমন হতে পারে যেখানে এই ধরনের মিডিয়া তার বক্তব্যটাই আমাদের কাছে গ্রহণযোগ্য হয় এবং নিরপেক্ষ মনে হয়। কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে মিডিয়ার নিরপেক্ষতা নিয়ে আমরা প্রশ্ন করি, আমরা নিরপেক্ষ? আমরা তো যে চ্যানেল, আমি নিজে যেটা ভাবি আমি সেই চ্যানেল দেখতে চাই, আমি যেভাবে ভাবি সেই নিউজ পেপার আমি দেখতে চাই, আমি যেভাবে ভাবি সেই বক্তার বক্তব্য আমি শুনতে চাই। আমি কি বহু ধারার বক্তব্য শুনতে চাই? আমি কি বহু ভাবনার শুনতে চাই? আমার মধ্যে কি বহুত্ববাদী মন আছে? তারপরে না আমি একটা সংবাদ সঠিক না বেঠিক সেটা নির্বাচন করতে পারবো। সেই কারণে বারবার বলছি, একটা ক্রিটিক্যাল মাস এবং একটা ওপেন মাইন্ড যদি আপনার না থাকে, তাহলে কিন্তু মিডিয়ার দাসত্ব থেকে মানুষ বা নাগরিকের দাসত্ব আমার কাছে ভয়ের অনেক কারণ।
আমি বহু মানুষকে দেখি, হাজার হাজার মানুষকে দেখি, পশ্চিমবাংলার মতন সমাজ, যেটা পলিটিক্যাল সোসাইটি আমরা বলি, যে পলিটিক্যাল সোসাইটি যেখানে সব কিছুই রাজনীতির চোখ দিয়ে দেখা হয়, আমি যে রাজনীতি পছন্দ করি সেই চোখ দিয়ে দেখা হয়, সেখানে মিডিয়ার স্বাধীনতার প্রশ্নের থেকে আমার মনটা স্বাধীন কিনা, আমি বহু ভাবনাকে নিয়ে ভাবতে পারছি কিনা, তার মধ্য থেকে চয়ন করতে পারছি কিনা, সেটা অনেক 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 বেশি। সেই কারণে নাগরিক অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মিডিয়ার থেকেও। ধন্যবাদ। ইন্দ্রাণী দত্ত। দেখুন, আমার পাশে একজন ডাক্তারবাবু স্বনামধন্য বসে আছেন, শ্রদ্ধায় মাথা নত হয়ে যায় যে উনি ওনার ওই সময়টা কি করে আমাদের দিতে পারছেন। কিন্তু 2020 থেকে 22 এই সময়টায় যে একটা রোগের আক্রমণে আমরা বিভ্রান্ত হয়েছিলাম, সেই সময় সোশ্যাল এবং কর্পোরেট মিডিয়ায় ডাক্তারবাবুরা যেভাবে আমাদের শিক্ষিত করেছেন, অর্থাৎ নিজেরাই রোগটা ভালো করে জানেন না, প্রতিদিন আমাদের আপডেট করেছেন, প্রতিদিন আবার ভুল বেরোচ্ছে আবার ঠিক করে বলছেন যে কি করে থাকবেন বাঁচবেন। সেটা সোশ্যাল এবং কর্পোরেট এই দুটোকে আমরা বাড়ির মধ্যে বসে ওই 70 দিনের পরেও আজ অবধি কী করে বাঁচবো এটা কিন্তু শিখেছিলাম দুটোকে মিলিয়েই। আমি দুটো মিডিয়াকেই ধন্যবাদ দেব। ডক্টর কে আগরওয়াল হয়তো কোভিড শহীদ হয়ে গেলেন আমাদের শেখাতে শেখাতে যে আমরা ডায়েট কিভাবে নেব, বা সমস্ত ডাক্তারবাবুরা কর্পোরেট এবং সোশ্যাল মিলিয়ে বলবো প্রতিদিন আমাদের প্রতি ঘন্টায় আপডেট করেছিলেন যে কি করে লাইফস্টাইলটাকে ঠিক রাখবো, ইমিউনিটি কাকে বলে। এই যে ফোর্থ পিলার হিসেবে পলিটিক্যাল অ্যাসপেক্টের বাইরে গিয়ে এমনকি কোভিড ইনজেকশন যে সমস্ত সুপ্রিম কোর্টের কাছে গিয়ে কিভাবে আমরা পয়সা ছাড়া সরকার আমাদের দিতে বাধ্য হয়েছিল, কিছুটা কিন্তু এই সোশ্যাল এবং কর্পোরেট সবাই মিলিয়ে ডাক্তারবাবুরা আমাদের শিক্ষিত করেছিলেন, সেইটা কিন্তু ভুললে চলবে না। ধন্যবাদ। পঙ্কজ দত্ত। একদম ইন্দ্রাণী যেটা বললো সত্যি কথাটা উচ্চারণ করেছে, তার জন্য ধন্যবাদ। ঠিকই, ডাক্তাররা ওই সময় অসাধারণ কাজ করেছিলেন এবং তাদের প্ল্যাটফর্ম বা মিডিয়াম ছিল কিন্তু সোশ্যাল মিডিয়া মেইনলি। আমি সুমনদাকে একটা জিনিস জিজ্ঞাসা করব, একমাত্র সুমনদা সেই কাণ্ডারি যিনি সব ঘাটের জল খেয়েছেন, এখনও আমাদের মধ্যে লিভিং লেজেন্ড হিসাবে আছেন। অ্যাজেন্ডা সেটিং বলে একটা কথা আছে, অ্যাজেন্ডা সেটিং। এই অ্যাজেন্ডা সেটিং আগে আমরা জানতাম এটা হচ্ছে কর্পোরেট মিডিয়ার কাজ। এখন দেখছি যে আপনার এই সোশ্যাল মিডিয়ায় যারা ইউটিউবার তারাও কিন্তু অ্যাজেন্ডা সেটিংয়ের শিকার হচ্ছেন। তাহলে এই অ্যাজেন্ডা সেটিংয়ে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক নিউজ, এর থেকে আমাদের মুক্তি আমরা কীভাবে পাবো, এইটা আমি সুমনদাকে বলার জন্য বলবো। আমরা সব আলোচনা করলাম, আসলে আমি একটু দয়াপরবশ হয়ে আমার নিজের বক্তব্য সংক্ষিপ্ত করেছিলাম অন্যদের সুযোগ করে দেবো বলে। তো কুণাল তো তার মতো করে সেটা ব্যবহার করলো, আর আমি তার মধ্যে যাচ্ছি না। আমি তিনটার ফান্ডামেন্টাল কথা বলে শেষ করি। এক নম্বর হচ্ছে এই যে মিডিয়া 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 এইসব আমরা এত আলোচনা করছি, একটি শব্দ আজকের আলোচনায় উচ্চারিতই হয়নি, সেটা হচ্ছে ফ্রি মিডিয়া অ্যান্ড ডেমোক্রেসি। আমি জওহরলাল নেহরুর ভারতবর্ষে জন্মেছিলাম, ইন্দিরা গান্ধীর ভারতবর্ষে ছাত্রাবস্থা কেটেছে, তারপরে ধীরে 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 কর্মজীবনে সব কিছু কেটেছে। কর্পোরেট মিডিয়ার সঙ্গে ফ্রিডম অফ দ্য প্রেসের কোনো সম্পর্কই নেই। সেটা যদি জানতে হয় তাহলে একবার আমেরিকার দিকে তাকাও। ওয়াশিংটন পোস্ট ইজ ওন্ড বাই জেফ বেজস, যে অ্যামাজনের মালিক, এবং অ্যামাজনের বয়সে এবার 30-এ পড়ল। আমেরিকায় এটা সম্ভব কি করে হয়? যে ভাষায় আমেরিকান প্রেস ডোনাল্ড ট্রাম্পকে গালাগালি করে এবং সে দিনে কতগুলো মিথ্যে কথা বলে সেটা ওয়াশিংটন পোস্ট মনিটর করে রোজ ছাপে, তাহলে ভারতবর্ষে কর্পোরেট মিডিয়ায় সেটা হয় না কেন? তার জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম হচ্ছে জওহরলাল নেহরু এবং বি.আর. আম্বেদকর। তারা আমেরিকান কনস্টিটিউশনে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট বলে একটা ব্যাপার আছে। দ্যাট ফার্স্ট অ্যামেন্ডমেন্ট হ্যাজ ওয়েপনাইজড দ্য জার্নালিস্ট, যে আপনি জার্নালিস্ট যাই বলুক না কেন, যাই লিখুক না কেন,
আপনি তার বিরুদ্ধে তাকে তার ফ্রিডম অফ দ্য প্রেসের বিরুদ্ধে যেতে পারবেন না, এবং দ্যাট ইজ হিজ ফান্ডামেন্টাল রাইট। আমাদের দেশে বলা হলো ফ্রম ডে ওয়ান যে হ্যাঁ, রাইট টু এক্সপ্রেশন, রাইট টু স্পিচ, বাট উইদিন রিজনেবল রেস্ট্রিকশনস। Now, when you say within reasonable restrictions, that becomes absolutely subjective. And reasonable restrictions is what the ruler thinks that restriction should be. সেই দিনই আমাদের গোটা ব্যাপারটা একেবারে তলানিতে চলে গেছিল। তা সত্ত্বেও যেহেতু ফ্রিডম মুভমেন্টের একটা বড় অংশ ভারতবর্ষে, আমি বলবো অন্তত 60-এর দশক অবধি ছিল, ফলে আমাদের অবাধ গণতন্ত্র না থাকলেও আজকের মতো এটাকে আমি বলি ইলেকটোরাল মনার্কি, ইন্ডিয়া হ্যাজ ডিজেনারেটেড ফ্রম এ ফ্লেজলিং ডেমোক্রেটিক রিপাবলিক টু অ্যান ইলেকটোরাল মনার্কি. And that monarchy is true not merely for Delhi, but for every regional satraps who are ruling their own states. There is no point blaming Narendra Modi for everything. And that is why I think Ravish is a popular fellow, but Ravish is not a fair journalist. Because everything is partisan. Narendra Modi can do nothing right. Is the template of that kind of journalism. আর যেটাকে আমরা গদি মিডিয়া বলি, নরেন্দ্র মোদি ক্যান ডু নো রং। লাইকওয়াইজ জাস্ট রিপ্লেস মোদি উইথ দিদি and you will see the what is happening here. You go to Bihar, same thing happens with Nitish Kumar. You go to Tamil Nadu, আমি নিজের চোখে গেছি, Poise Garden, I have seen AIDMK legislators lying prostrate in front of Jayalalitha. ঠিক আছে, এখানে তো আমরা এখনো ততদূর অবধি যাইনি। সুতরাং আরেকটা কথা বলা দরকার, ডেমোক্রেসি থ্রাইভস আপন ইটস ইনস্টিটিউশনস। আপনি যদি নির্বাচন কমিশনের উপর ভরসা করতে না পারেন, বিচার বিভাগের উপর ভরসা করতে না পারেন, শিক্ষা ব্যবস্থার শিক্ষক অধ্যাপকদের উপর ভরসা করতে না পারেন, তারা ঘুষ দিয়ে যদি অধ্যাপক টিচার হয়, ঠিক আছে, তাহলে সব বেড়ে বেটাকে ছেড়ে হঠাৎ মিডিয়ার উপর ভরসা করবেন কি করে? মিডিয়া ক্যান ফ্লারিশ when there is an enabling situation in a democracy. আমি এখন বলি, এবং তার জন্যে আমি নিজেকে খুব অনুতপ্ত লাগে, আমি মনে করি যে দ্য লেফট হু রুলড আস ফর 34 years, একটা তো দিন যায়নি যেদিনকে তাদের বাপান্ত না করে আমরা ডাল ভাত খেয়েছি, আমি তো খাইনি, কিন্তু কোনো দিন মনে হয়নি যে আমি যা লিখেছি তার জন্যে আমার কাছে পুলিশের লোক আসতে পারে। একে তো ভাতে মারবি, তারপরে তুই আমাকে আমার নিরাপত্তা, এই যে বলছে না প্রেস ফ্রিডম ইন্ডেক্স, এতে 161-এ আমরা যেখানে সবচাইতে খারাপ আছি সেটা হচ্ছে সিকিউরিটি অফ জার্নালিস্ট। সেখানে আমরা উই আর অ্যাট পার উইথ আফগানিস্তান, উই আর বিলো পাকিস্তান। সুতরাং একটা মিডিয়া 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 করে তুই করবি কি? তুই বাঁচবি কিনা তার নিরাপত্তা নেই। আমি যেদিনকে অ্যারেস্টেড হয়েছিলাম, আই ওয়াজ আস্কড, দাদা किस हस्ती का पूछ आपने ऐसे दबाया कि हमको इस मजबूरी में डाला। এর বেশি বলতে পারবো না, বিচারাধীন বিষয়। সো ওই নীরেন্দ্রনাথ চক্রবর্তী শতবর্ষ চলছে তো, নীরেন কাকার একটা খুব ভালো কবিতার লাইন আছে, কোন দিকে ফিরাবে বিমল চক্ষু। সুতরাং
যেদিকেই তাকাবেন হোয়াট ইউ সি ইজ ডেলিউজ। আজকে ভারতবর্ষ শুধু যে প্রেস ফ্রিডমের ইন্ডেক্সে ওখানে গেছে তা নয়, ইন্ডিয়ান ডেমোক্রেসি ইজ অ্যাট দ্য ক্রস রোড ইন হুইচ media can perhaps play its role provided other institutions also step in the line, otherwise not. আমাদের সময় একেবারে শেষ। যারা বক্তা ছিলেন তারা প্রত্যেকে তাদের মতো করে বললেন, তাদের দৃষ্টিভঙ্গিতে বললেন, আমাদের ঋদ্ধ করলেন। ঝড়ের বন্ধন থেকে মুক্তি কোথায় আমাদের, আর এর জন্য কি দরকার, খাঁটি কথা বলেছেন বিশ্বনাথ বাবু তার উদ্ধৃতিতে। নোয়াম চমস্কি বলছেন নির্লিপ্ত নাগরিকদের দরকার। আসলে আমরাই তো ঠিক নই। আমরাই যদি ঠিক হতাম তাহলে পৃথিবীর প্রাচীনতম গণতন্ত্রের মতো, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের যে সংবিধান নিয়ে আমরা গর্ব করি, সেখানে পরিষ্কার লেখা থাকতো সাংবাদিকের স্বাধীনতা নিয়ে। এটা সত্য, কেন্দ্র হোক রাজ্য হোক, তাদের বিজ্ঞাপনের টাকার জন্য অনেক ক্ষেত্রে অনেককে সম্পাদকীয় নীতি বদল করতে হয়। এটাও আবার সত্য যে সরকারি পরিচয়পত্র দিয়ে এ দেশে এ মুলুকে আমাদের সাংবাদিকতা করতে হয়। আসলে শুধু সাংবাদিককে, শুধু কোনো বৃহৎ পুঁজিপতি, মিডিয়া, কর্পোরেট, সোশ্যাল মিডিয়াকে দোষ দিলে হবে না। আসলে একমাত্র মিডিয়ার মুক্তিসূর্য হতে পারে নির্লিপ্ত নাগরিকরাই। এখানেই শেষ করছি আজকের আলোচনা। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ বসে আছে, এটা বোধহয় শুধু কল্যাণীতেই সম্ভব, এবং এত মানুষ এখানে বসে শুনলেন জ্ঞানগর্ব কথা, রসিকতা, এবং তার মধ্য থেকেই আমরা আবার 1 বছর চিন্তা ভাবনার খোরাক নিয়ে দেখা হবে আগামী বঙ্গ সংস্কৃতি উৎসবে। নমস্কার। Powered by Admission going on for Swami Vivekananda Group of Institutions, always guiding you for the brightest future. নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার।